ভারতবর্ষের আর্থিক রাজধানী মুম্বাই, আর সেই মুম্বাইয়ের একটা পশ এরিয়া সান্তাক্রুজ, এখানে কমলাকান্ত থাকে। এই কমলাকান্ত বিজনেস মহলে বেশ পরিচিত নাম, তার কারণ তার হিউজ একটা গার্মেন্টের ফ্যাক্টরি আছে যেখানে প্রায় শতাধিক মানুষ কাজ করে। এই কমলাকান্ত স্বভাব চরিত্রে বেশ ভালো মানুষ, শান্ত মাথার মানুষ, ব্যবসায়ী সমাজে তার প্রচণ্ড রেপুটেশন আছে। কিন্তু তার বিয়ে হয়েছিল 2012 সালে, আজ চলে এসছে 2022 সালে। প্রায় 10 বছর হ্যাপিলি সে সংসার করছে কাজল দেবীর সাথে। এই যে কমলাকান্ত আছে না, এই কমলাকান্তের অ্যাকচুয়াল বাড়ি কিন্তু মুম্বাইতে না, সে অ্যাকচুয়ালি গুজরাটি ফ্যামিলির ছেলে। তো যাই হোক, এই মুম্বাইকে সে তার কর্মক্ষেত্র বানিয়েছে, সেখান থেকে সে অনেক কিছু লাভ করেছে। কাজল অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের মুম্বাই থেকেই বিলং করতো। তাদের মধ্যে বিয়ে হওয়ার পর তাদের দুটো বাচ্চা হয়। একটা বাচ্চার বয়স 7 বছর এবং আর একটা বাচ্চার বয়স 4 বছর। তারা স্কুলে পড়ছে এবং এই কাজল দেবীর ব্যাপারে যদি একটু বলতে হয় তাহলে বলতে হয় যে কাজল দেবী বেশ একটু রহস্যময় নারী, কম কথা বলে, অত্যন্ত সুন্দরী, নিজের মতন থাকে। তার পছন্দ অপছন্দ এই জিনিসটা কখনো কমলাকান্তও জানতে পারেনি বা অন্য কেউ জানতে পারেনি। যাই হোক, এই কমলাকান্ত এবং কাজল দেবী তার 2 বাচ্চার সাথে এই যে কমলাকান্তর মা আছে সরলা দেবী, তিনিও থাকেন। বয়স হয়েছে প্রায় 80+, পায়ের প্রবলেম আছে, কোমরের প্রবলেম আছে, তিনি মোস্ট অফ দ্য টাইম বেড রিডেনই থাকেন। এইভাবে সংসার তো 10 বছর সে করেছে, কিন্তু লাস্ট 2-3 বছর ধরে, বিশেষত 2020-তে যখন লকডাউনটা যে শুরু হয়েছে তারপর থেকে অদ্ভুতভাবেই এই যে কাজল দেবী আছে এবং এই যে কমলাকান্ত আছে, এদের মধ্যে নানান রকম প্রবলেম শুরু হতে থাকে। ডোমেস্টিক ভায়োলেন্স হতে থাকে, একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা, ঝগড়া, ঝামেলা, অশান্তি সমস্ত কিছু শুরু হতে থাকে। 2022-এর জানুয়ারি মাস আসে। করোনা তখন অনেকটা কমেছে, কিন্তু এই কাজল দেবী ওই ফ্যামিলিতে আর কোনো মতে থাকতে পারবে না। সে ডিসাইড করে যে সে বাপের বাড়িতে চলে যাবে। সে তার 2 বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। কমলাকান্ত অনেকবার ট্রাই করে তার ওয়াইফকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সরলা দেবীও এই যে কাজল দেবী আছে তার মা বাবাকে একাধিকবার ফোন করে যে বৌমা ফিরে আসুক, কোনো প্রবলেম নেই, যা প্রবলেম হয়েছে এটা তো স্বামী স্ত্রীর মতন হয়। 2 পক্ষের মা বাবা এরা সমস্ত কিছু মেনে নিলেও কাজল দেবী কোনো কিছুতেই যেন সে মানতে চাইছে না। কিন্তু অ্যাট লাস্ট 6 মাস পর কাজল দেবী ভাবে যে এইখানে থাকলে তার যে ছেলে মেয়ের পড়াশুনো আছে না, সেটা হ্যাম্পার হচ্ছে। তার কারণ স্কুল হচ্ছে মুম্বাইতে, সে মুম্বাই থেকে একটু দূরে থাকে। তো এইভাবে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এগুলো কে করবে? একটা এক্সপেন্স আছে। আমি বলেছি না যে কমলাকান্ত একজন বেশ বড়লোক মানুষ, তার অনেক টাকা আছে। এই যে তার ছেলে মেয়ে একটা নামি দামি স্কুলে পড়ে, এইগুলোর খরচা ফিস কে দেবে? আবার এদিকে কাজল দেবী না ডিভোর্সও চায় না। তো সে 2022-এর জুন মাসে, মানে প্রায় 6-7 মাস পর, সে আবার কমলাকান্তের কাছে ফিরে আসে। যাই হোক, দিন 15 সমস্ত কিছু ঠিকঠাক থাকে। জুলাইয়ের লাস্টের দিক হঠাৎ করে এই কমলাকান্তের যে মা আছে তার পেটে প্রচণ্ড ব্যথা হতে থাকে, হাত পা ফুলতে থাকে, ঘামতে থাকে, তার শরীর অসুস্থ হতে থাকে। তাকে ইনস্ট্যান্টলি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবার হসপিটালে তাকে নিয়ে গেলে 3-4 দিন তাকে অ্যাডমিট রাখা হয়, নানান রকম চেক আপ করা হয়, কিন্তু কোনো কিছুতেই তার অবস্থা ভালো হচ্ছিল না। 4 দিন পর এই সরলা দেবীর মৃত্যু হয়। কিন্তু যখন কমলাকান্ত এই সরলা দেবীর মৃত্যুর শোক পালন করছে, তখন তার শেষ কাজ করছে, তখন দেখি না কমলাকান্ত তার শরীরের মধ্যে একটা আনইজি ফিল করতে থাকে। তার একটা বোন ছিল যার নাম হচ্ছে কবিতা। তার বিয়ে হয়ে গেছিল, যে মুম্বাইয়ের বাইরে থাকতো। সে এসেছিল মায়ের সৎ কাজে। সেইখানে এসে ভাইয়ের অবস্থা দেখে সে জিজ্ঞাসা করে যে ভাই, তোর কি হয়েছে? তোর কি কোনো প্রবলেম হয়েছে? তুই এরকম আনইজি ফিল করছিস, বারবার বাথরুম যাচ্ছিস, ঘামছিস, পা হাত পা ফুলছে, তুই একটু ডাক্তার দেখা। এই সৎ কাজ হয়ে যাওয়ার পর কমলাকান্ত ডিসাইড করে যে না, প্রবলেমটা বেশিই বাড়ছে, এবার আমাকে ডাক্তারটা দেখাতে হবে। সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে কয়েকটা ওষুধ লিখে দেয়, লিখে দিয়ে কয়েকটা টেস্টও তাকে দেয়। তারপর তাকে বাড়ি চলে যেতে বলে। সে বাড়ি চলে আসে, ওষুধগুলো খায়, একটু সুস্থ হয়। কিন্তু দিন 5-7 পর সে আবার সেই সেম টাইপের পেইনগুলো ফিল করতে থাকে। ডাক্তারের কাছে সে আবার যায়। ডাক্তার বলে, ব্যাপারটা কি? ওষুধ খেলে ফুড পয়জনিং হলে তো ঠিক হয়ে যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু
আচ্ছা ঠিক আছে, তুমি এই ওষুধগুলো খাও। ডাক্তাররা দেখবেন ওষুধগুলো না চেঞ্জ করে দেয়। তো এই বেলাতেও ওষুধগুলো চেঞ্জ করে দিয়েছে। তো কমলাকান্ত বাড়ি যায়, ওষুধগুলো খায়, একটু বেটার ফিল করে। আবার 2-3 দিন পর সে অসুস্থ হয়ে যায়। সে আবার ডাক্তারের কাছে যায়। এবার ডাক্তার না আর রিস্ক নেয়নি। ডাক্তার বলে, তোমার যে প্রবলেমটা আছে না, এটা জেনারেল ফিজিশিয়ান দিয়ে ঠিক হবে না। তুমি একটু হসপিটাল যাও, একটু যে চেক আপগুলো হয় সেগুলো প্রপারলি করাও, তাহলে বুঝতে পারবে হয়তো কিসের প্রবলেম হয়েছে, হয়তো পেটের মধ্যে অন্য কোনো প্রবলেম হতে পারে। তো যাই হোক, ওখান থেকে এই কমলাকান্তকে মুম্বাইয়ের এক নামি দামি হসপিটালে শিফট করা হয়। সেখানে তাকে যে ডাক্তার দেখছিল, তাকে বেডে যখন সে ছিল বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে যে ব্যাপারটা কি। এতবার ওষুধ, আগের যে প্রেসক্রিপশন ছিল সেগুলো দেখছে, আর দেখে দেখে ভাবছে যে আমি যে ওষুধগুলো দিতাম এ তো সেম ওষুধ দিয়েছে। ফুড পয়জনিং হোক, পেটের অন্য কোনো প্রবলেম হোক, এটা তো ঠিক হয়ে যাওয়ার কথা। যাই হোক, ডাক্তারও তার উপর কিছু টেস্ট করায়, কিছু ওষুধ দেয়, একদম সুস্থ হয়ে যায়। সে বাড়ি যায়। বাড়ি যাওয়ার 3-4 দিন পর আবার হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এই কমলাকান্ত। এবার ডাক্তারের কাছে আবার ভর্তি হয়। এবার হসপিটালে ভর্তি হয়েছে। সেই সেম ডাক্তার বলছে, ভাই ব্যাপারটা কি? এবার ডাক্তার একটু অন্যভাবে ভাবতে থাকে। ডাক্তার কিছু তাকে ওষুধ দেয়, তাকে হসপিটালে অ্যাডমিটই রাখে এবং কিছু স্পেশাল টেস্ট করতে দেয়। এর মধ্যে কমলাকান্ত কিন্তু আইসিইউতে চলে গেছে। তার মানে তার ওই জমে মৃত্যুতে প্রায় টানাটানি এরকম একটা সিচুয়েশনে আছে। কখনো আইসিইউ থেকে বার করছে, জেনারেল বেডে রাখছে, আবার কখনো আইসিইউতে শিফট করছে টাইম টু টাইম। তো যাই হোক, এবার 13ই সেপ্টেম্বর 2022 এই দিন সেই ডাক্তার যে যে রিপোর্টগুলো করতে দিয়েছিল সেগুলোর সমস্ত রেজাল্ট চলে আসে এবং ডাক্তার দেখে বলে যে যে জিনিসটা আইডিয়া করেছিলাম সেরকমই হয়তো কিছু হতে পারে। তো ডাক্তার এই যে মেডিকেল রিপোর্টের জিনিসগুলো এই কমলাকান্তের ওয়াইফকে বলেনি, কমলাকান্তের যে বোন কবিতা আছে তাকেও বলেনি। সে সোজা পুলিশকে ফোন করে। পুলিশকে ফোন করে বলে যে আপনাকে একবার হসপিটালে আসতে হবে। এবার পুলিশ বলে, কেন? বলে যে আমার এখানে একটা পেশেন্ট আছে, তার শরীরে এমন কিছু পাওয়া গেছে যেটা অ্যাকচুয়ালি পাওয়া যাওয়ার কথা না। তখন পুলিশ বলছে, আরে পেশেন্ট তো আপনার বিন্দাস বেঁচে আছে, খাচ্ছে পড়ছে, বিন্দাস আছে, আরে কোনো কারণে অসুস্থ হয়েছে, এখন আবার যাও। তখন ডাক্তার বলছে, না, এটা একটা সিরিয়াস ইস্যু আছে, আপনি আসুন। পুলিশ আসে। পুলিশ এসে প্রথমে পেশেন্ট কমলাকান্তকে দেখে। কমলাকান্ত তখন জেনারেল বেডে আছে। দেখে বলে যে ওনার কি হয়েছে, ওনার তো মনে হয় ফুড পয়জনিং হয়েছে। তখন ডাক্তার তাকে অন্য একটা রুমে ডেকে নিয়ে বলে যে দেখুন রিপোর্টগুলো। পুলিশ রিপোর্টটা পড়ছে। এবার পড়ে দেখুন, মেডিকেল জ্ঞান তো পুলিশের সবসময় সব কিছুতে থাকবে সেটা তো মানে নেই। দেখার পর বলে, ডাক্তারবাবু কী আছে আপনি বুঝিয়ে। তখন ডাক্তার বলে, দেখুন আমাদের প্রত্যেকের শরীরে যে আর্সেনিক আছে, থ্যালিয়াম আছে, এটার প্রয়োজন আছে, কিন্তু খুব সামান্য লেভেলে। একটু বেশি বা একটু কম হলেই আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু কমলাকান্তের শরীরে আর্সেনিক পাওয়া গেছে নর্মাল যে পরিমাণ আছে তার থেকে বেশি 400 গুণ। আর যে থ্যালিয়াম আছে সেই থ্যালিয়াম পাওয়া গেছে 365 গুণ। এটা 13ই সেপ্টেম্বর 2022 রিপোর্ট আসার পর ডাক্তারবাবু পুলিশকে বলছে। তো এবার পুলিশ বলে যে ঠিক আছে, আগে ওনাকে একটু সুস্থ করুন, ওনার কাছ থেকে স্টেটমেন্ট নেব। উনি তো এখন স্টেটমেন্ট দেওয়ার জায়গাও নেই। ডাক্তারবাবু বলছে, আমি যথাসম্ভব চেষ্টা করছি। কিন্তু অ্যালাস 19শে সেপ্টেম্বর 2022 কমলাকান্ত মারা যায়। যখনই কমলাকান্ত মারা যায় তখন ডাক্তার পুলিশকে অটোমেটিক্যালি কল করে অ্যান্ড বলে যে আমার সেই পেশেন্ট মারা গেছে। তখন পুলিশ আসে। ডাক্তার পুলিশকে বলে যে আপনি একটু সিক্রেটলি তদন্ত করুন, ব্যাপারটা দেখুন এখানে কি চলছিল, কেন কমলাকান্ত অ্যাকচুয়ালি মারা গেল। কমলাকান্ত কেন মারা গেল সেটা তো আমরা জানি, বাট কে দিয়েছে। এখনই যদি আমরা ফ্যামিলিকে বলে দিই যে পয়জনিংয়ের ব্যাপার বা অন্য কিছু, তাহলে কিন্তু এখানে প্রবলেম হতে পারে, আসল ক্রিমিনাল কিন্তু লুকিয়ে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে পুলিশ বলে যে ঠিক আছে, আমরাও সিক্রেটলি তদন্তটা শুরু করছি। তদন্ত তারা শুরু করে। এবার ওই কমলাকান্তের যখন মৃত্যু হয়, তার ডেড বডি যখন নিয়ে যাচ্ছে, তখন তার বোন কবিতাও ওখানে ছিল। কবিতা কাঁদছে। পুলিশ তাকে সাদা ড্রেসে একটু কথাবার্তা বলার চেষ্টা করে। কথাবার্তা বলতে বলতে কবিতা কাঁদতে কাঁদতে বলছে যে আজ থেকে জাস্ট 20 কি 22 দিন আগে আমার মাও ঠিক সেমভাবে মারা গেছিল। অ্যান্ড এই কথাটা শোনা মাত্রই পুলিশ
সমস্ত কিছু যেন বুঝে যায়, বুঝতে পারে এখানে তলায় তলায় একটা ভালো মতন প্ল্যানিং চলছে। তখন ববিতাকে আরেকটু কোশ্চেনিং করা হয়, ক্যাজুয়াল কোশ্চেনিং। জানেন তো এখনো দাদার সৎ কাজ হয়নি, সেখানে তো আর কোশ্চেন মার্ক বেশি করে করা যায় না। তখন তাকে তার বৌদির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, মানে কাজল দেবীর ব্যাপারে। তখন কবিতা বলে যে দেখুন, লাস্ট 3-4 বছরে আমার দাদা আর বৌদির যে সম্পর্ক ছিল না, সেটা বেশ তলানিতে গিয়ে ঠেকেছিল। আমার বৌদি দাদার ঘর ছেড়ে 6 মাস তার বাপের বাড়ি গিয়ে থাকতো। এই সমস্ত কিছু শোনার পর এবার পুলিশ ভাবে ঠিক আছে, কাজল দেবীর একটু ডিটেলসটা চেক করা যায়। এবার কাজল দেবীর ডিটেলস বলতে কি, তার বাড়িতে খবরি দিয়ে জিজ্ঞাসাবাদ করানো হয় যে সে কোথাও গেছে কি যায়নি। ক্লিয়ার ছিল, কাজল দেবীর কোনো প্রবলেমই ছিল না। তার যে কল রেকর্ডিংস ছিল, কল ডিটেলস ছিল, সমস্ত কিছু একদম পাতেই নর্মাল। কারোর সাথে যে বেশিক্ষণ কথা বলেছে সেরকমও না। ইভেন যেসব নাম্বারে কথা বলেছে তার মধ্যে বেশিরভাগ নাম্বার কিন্তু কমলাকান্তের ফোনেও ছিল। তার কারণ হয় সে কমলাকান্তের কোনো রিলেটিভ, নয়তো বন্ধু, এরকম ব্যাপার ছিল। তো সন্দেহ করার কোনো জায়গা নেই। এবার পুলিশ সৎ মনে এই কাজল দেবী এবং যে কবিতা দেবী আছে তাদের কাছে গিয়ে বলে যে দেখুন, আপনার ভাইয়ের এইভাবে মৃত্যু হয়েছে, আপনার মায়েরও এইভাবে মৃত্যু হয়েছে, আমাদের সন্দেহ হচ্ছে অনেক কিছু। তো আমরা না অ্যাকচুয়ালি আপনাদেরও ব্লাড টেস্ট করাতে চাই, যে আপনাদের ব্লাডে কোনো প্রবলেম নেই তো, বা আপনাদের ডিএনএ কত কোনো প্রবলেম নেই তো, কোনো রোগ নেই তো। তখন কবিতা দেবী ক্লিয়ারলি বলে যে ঠিক আছে, কবে ব্লাড দিতে হবে সেটা বলুন, আমি রেডি আছি। কিন্তু কাজল দেবী বলে যে না, আমার কোনো প্রবলেম নেই, আমি ব্লাড দেব না। এই কথাটা শোনার পর পুলিশের আবার যেন সন্দেহটা ঘুরে গিয়ে ওই কাজল দেবীর উপর পড়ে, যে একটা তো ব্লাড নেব, মানে তার মানে কি আছে, উনি দোষ না করলে তাহলে ব্লাড দিতে যাচ্ছেন না কেন? বেশি জোড়াজুড়ি করলে এই কাজল দেবী আর বলছে যে কোর্টের থেকে পারমিশন লাগবে। এই কথাটা শুনে পুলিশের সন্দেহ আরও বাড়তে থাকে। পুলিশ ভাবে যে এতটা কোর্টের ব্যাপারে জেনে গেছে, তার মানে এইসব নিয়ে সে বেশ পড়াশোনাই করেছে। যাই হোক, পুলিশের মতন তদন্ত সিক্রেটলি করতেই থাকছে। আর পুলিশ ঠিক করে যে এই যে কাজল দেবী আছে, কাজল দেবীর যে ফোন নাম্বার আছে, তার যে কল ডিটেলস আছে, সেটাকে আরেকটু খতিয়ে দেখবে। তারা কল ডিটেলসটা আরও ইন ডিটেল খতিয়ে দেখে তারা 3-4টা নাম্বারে নোট ডাউন হয়। এবার এই যে 3-4টে নাম্বার ছিল না, তার মধ্যে বেশিরভাগ নাম্বারই কিন্তু কমলাকান্তের ফোনেও ছিল। এবার একটা আন্দাজে পুলিশ বলতে পারেন টার্গেট লাগায়, একজনের সাথে যখন সে বাপের বাড়ি গেছিল তখন বেশ কথা বলার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছিল, যার নাম হচ্ছে হিতেশ জৈন। এবার হিতেশ কে? এই হিতেশ হচ্ছে কমলাকান্তের বাচ্চাবেলার বন্ধু। তারা একসাথে স্কুলে পড়েছে, একসাথে কলেজে গেছে, ইভেন একসাথে গার্মেন্টের ব্যবসাও শুরু করে। কিন্তু হিতেশের যে ব্যবসাটা না, সেটা কমলাকান্তের ধারে কাছে ছিল না। সে ছোটোখাটো ব্যবসা চালাতো। এই যে কমলাকান্ত আছে, সে বেশ একটা বড় ব্যবসা বানিয়ে ফেলেছিল। যাই হোক, তারপরেও তাদের মধ্যে সম্পর্কের কোনো প্রবলেম ছিল না। তারা ভালো মতন সম্পর্কটা রাখতো, একে অপরের সাথে ভালো সম্পর্ক ছিল, বাড়িতে আসা যাওয়া ছিল। এবং লাস্ট 2-3 বছরে যখন এই কমলাকান্তের সাথে কাজল দেবীর সমস্যা বাজছিল, তখন কাজল দেবী এবং কমলাকান্তের মধ্যে যে মিডিয়েশন করানো আছে না, যে মধ্যস্থতা করা আছে না, এটা বেশিরভাগ সময় কোনো ফ্যামিলি মেম্বার করেনি, করেছে হিতেশ জৈন। এই হিতেশ কমলাকান্তের যে মা ছিল সরলা দেবী, তার কাছে একটা সন্তানের মতন ছিল, প্রচণ্ড ভালোবাসত। তো এই মুহূর্তে তারা ভাবে যে এই হিতেশ জৈন আর এই যে কাজল দেবী আছে, এদেরকে ডেকে না আমরা একটু ডিটেলসে তদন্ত করি, সামনাসামনি বসি। তার আগে পুলিশ একটু কিছু ডেটা পাওয়ার জন্য, যে কাজল দেবীর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় কি যায় না, এইটা করতে গিয়ে তারা কবিতা দেবীর সাথে যোগাযোগ করে। কবিতা দেবীকে বলে যে আচ্ছা কবিতা দেবী, আপনি একটু ভালো করে বলুন তো, যে আপনার যে বৌদি আছে, হ্যাঁ এটা বৌদি হবে, আপনার যে বৌদি আছে সেই বৌদির লাস্ট 6-7 মাস 1 বছরে হাবভাব কেমন ছিল। কবিতা দেবী সেম জিনিস রিপিট করতে করতে যখন ফোনটা রেখে দেবে, তারা ফোনে কনভারসেশন করছে ইন ফ্রন্ট এনাফ, বিকজ কবিতা দেবীর বাড়িটা মুম্বাই থেকে বাইরে। তো হঠাৎ করেই একটা জিনিস বলেছে, স্যার একটা জিনিসটা আমার মনে পড়েছে এবং যেটা আমার বেশ খটকা লেগেছিল, কিন্তু এই শোকের মধ্যে আমি বলতে আপনাদেরকে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে কাজল দেবী বারবার একটা জিনিস জিজ্ঞাসা করতো
যে এই যে কমলাকান্ত আছে, এর কত টাকার ইন্স্যুরেন্স আছে, কত টাকার প্রপার্টি আছে, কোথায় কোথায় জমি কেনা আছে, সেভিংস আছে, ফ্যাক্টরির ভ্যালুয়েশন কি, এই সমস্ত জিনিস যখন কমলাকান্ত অসুস্থ হয়ে একবার আইসিইউতে যাচ্ছে, একবার জেনারেল বেডে আসছে, জমি মৃত্যুতে টানাটানি হচ্ছে, সেই মুহূর্তে বারবার জিজ্ঞাসা করে। সেই সময় আমি বলেছিলাম যে বৌদি, দাদা হসপিটালে একদম মরণশয্যায় শুয়ে আছে, তুমি এই মুহূর্তে এসব জিজ্ঞাসা করছো কেন? তখন সে বলেছিল যে দেখো, দায়িত্ব তো নিতে হবে, ব্যবসা তো বসে থাকবে না, তোমার দাদা তো আজ 10-15 দিন ধরে হসপিটালে অ্যাডমিট আছে, কিন্তু ব্যবসাটা কে দেখবে? মানে বৌদি যেন হঠাৎ করেই অতি উৎসাহী হয়ে গেছে। লাস্ট 10 বছরে আমি বৌদিকে কখনো এত অতি উৎসাহী দেখিনি। পুলিশ এই পয়েন্টটাকেও নোট ডাউন করে অ্যান্ড হিতেশ জৈন আর কাজল দেবীকে একদম সামনাসামনি বসিয়ে তদন্ত করে। পুলিশের নানান রকম টনিক আছে। আচ্ছা, এখানে না একটা কথা বলি, অনেকেই ভাবে যে পারফেক্ট ক্রাইম করে তারা পার পেয়ে যাবে, কিন্তু তারা একটা জিনিস জানে না যে সমস্ত কিছু থেকে পার পেয়ে গেলেও পুলিশ যে ওই যে অন্ধকার রুমে একটা বাতি চলছে, ফ্যান চলছে না, 3-4টে পুলিশ মিলে আপনাকে যখন ধরবে না, তখন বড় বড় আচ্ছা ক্রিমিনাল না সমস্ত কিছু একদম বমি করে দেয়, মনে রাখতে পারে। যাই হোক, কাজল দেবী, হিতেশ জৈন এরা তো আর ইনবর্ন ক্রিমিনাল না, তো এরাও আর পেটে কথা লুকিয়ে রাখতে পারেনি। এরাও বলে দেয় যে হ্যাঁ, কমলাকান্তের মৃত্যুর পিছনে আমরা দুজনই দায়ী। এবার কাজল দেবী এবং হিতেশ জৈনের স্টোরিটা শুরু হয়। স্টোরিটা কিছুটা এরকম ছিল। সম্পর্ক তো লাস্ট 2-3 বছর ধরে খারাপ চলছিল। কাজল দেবী সেই সময় এই যে হিতেশ জৈন আছে তার সাথে একটা ভালো সম্পর্ক করে ওঠে, একটা বন্ধুত্বের সম্পর্ক করে ওঠে। তার কারণ এই হিতেশ জৈন মধ্যস্থতা করাচ্ছিল। সেই মধ্যস্থতা করাতে করাতে কখন কাজল দেবী আর হিতেশ জৈনের মধ্যে প্রেম হয়ে যায় তারাও বুঝতে পারেনি। এরপর তারা লুকিয়ে লুকিয়ে একাধিক হোটেলে দেখা, একাধিক জায়গায় দেখা, মুম্বাইয়ের বাইরে দেখা, এবং এরপর তারা প্ল্যান করে যে তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। কাজল দেবী বলে যে হিতেশ, তুমি এই কমলাকান্তকে সরানোর কোনো ব্যবস্থা করো। হিতেশ জৈন বলে যে ঠিক আছে, তুমি ওকে ডিভোর্স দিয়ে চলে আসো। কিন্তু কাজল দেবী ডিভোর্স দিতে এক ফোঁটাও রাজি ছিল না। তার কারণ তার মানুষ হিসাবে, স্বামী হিসাবে হিতেশকে দরকার ছিল। আর কমলাকান্তের কাছে কি ছিল? টাকা। সেই জিনিসটাও সমভাবে এই কাজল দেবীর দরকার ছিল, যেটা এই হিতেশের কাছে ছিল না। তো কমলাকান্তের কাছ থেকে নেবে টাকা, আর হিতেশের কাছ থেকে নেবে প্রেম, ভালোবাসা। তো এই কারণে কমলাকান্তকে শুরু। এবার কাজল দেবী বলে যে ঠিক আছে হিতেশ, তুমি এমন একটা প্ল্যান বানাও যে প্ল্যানে পুলিশ আমাদের তদন্ত করবে না, ডাক্তার বুঝতে পারবে না, একদম নর্মাল মৃত্যু মনে হবে। হিতেশ গুগল সমস্ত কিছু সার্চ করে দেখতে থাকে যে কি করে কাউকে উইদাউট এনি, মানে কেউ যাতে বুঝতে না পারে, মারা যায়। দেখতে দেখতে সে দুটো কেমিক্যালের খোঁজ পায়, একটা হচ্ছে আর্সেনিক, একটা হচ্ছে থেলিয়াম। এবার প্রবলেমটা হচ্ছে ইন লোকাল মার্কেট তুমি আর্সেনিক আর থেলিয়াম কিনতে পারবে না। এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট পুরোপুরি ব্যান করে দিয়েছে লোকাল মার্কেটে বিক্রি হওয়া থেকে। এটা তারাই কিনতে পারবে যাদের কাছে রেজিস্ট্রেশন আছে, যাদের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে আর্সেনিক বা থেলিয়াম কোনো কাজের জন্য লাগে। এবার হিতেশ প্ল্যান করে যে একটা ফেক কোম্পানি খুলবে কাপড়ের গার্মেন্টসে, সেখানে অনেক কাজেই এই থেলিয়াম আর্সেনিকের দরকার হয়। ফেক কোম্পানি বানিয়ে সে অর্ডারের পর অর্ডার করতে থাকে এবং সেই জিনিসটা সে এই কাজলকে দেয়। এবং কাজল আর হিতেশ এই প্ল্যানটা গোটাটাই করে কখন জানেন? 2022 জানুয়ারি থেকে 2022 জুন পর্যন্ত। আমি বলেছিলাম না যে বাচ্চাদের পড়াশোনার জন্য সে ফিরে এসছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের পড়াশোনার জন্য সে ফিরে আসেনি। বাপের বাড়ি গিয়ে হিতেশের সাথে সে বিন্দাস কথা বলতে পারতো, কেউ সেটা দেখতে আসতো না। সেই সময় তারা পুরো প্ল্যানিং করে এরপর সে তার শাশুড়ি এবং তার স্বামীকে মারতে জুন মাসে বাচ্চার দোহাই দিয়ে সে ওই বাড়িতে আসে। আর এই যে থেলিয়াম আর্সেনিক আছে না, এই যে বিষগুলো আছে, এর না আছে গন্ধ, না আছে স্বাদ, যার সাথে মিশিয়ে দেবে তার কালার, তার গন্ধ, তার রূপ রং সমস্ত কিছু নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না বাইরে থেকে। এবং প্রথম ট্রায়াল হয় সরলা দেবীর উপর। সরলা দেবীকে যেভাবে টেস্ট করে দেওয়া হয়, সরলা দেবীর যেভাবে মৃত্যু হয়, এবং মৃত্যুর পর কোনো পুলিশই তদন্ত হয় না। সবাই ভাবে যে একটা 80-82 মহিলা মারা গেছে, তার হয়তো রোগ হয়েছিল, পেটের প্রবলেম হয়েছিল, নর্মাল ভেবেই সবাই এই জিনিসটা ছেড়ে দিয়েছিল। এতে হিতেশ আর কাজলের কনফিডেন্স বেড়ে গেছিল। এরপর তারা মেইনলি প্ল্যান করে কমলাকান্তের মৃত্যুতে যে হঠাৎ করে ডাক্তারের বিচক্ষণতায়
পুলিশ এই কেসে ইনভলভ হয়ে যাবে সেটা তারা বুঝতে পারেনি। আর যদি ডাক্তারের বিচক্ষণতা এখানে না থাকতো তাহলে কাজল দেবী আর হিতেশ হয়তো আজকে ফ্রিলি বিয়ে করে ওপেন এয়ারে এই কমলাকান্তের টাকা এনজয় করতো। এরপর পুলিশ হিতেশ এবং এই যে কাজল দেবী আছে এদেরকে অ্যারেস্ট করে। বর্তমানে এদের ট্রায়াল চলছে, কিন্তু এই ট্রায়ালে পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই যে সরলা দেবীর মৃত্যু আছে না, এটাকে এর সাথে রিলেট করা। তার কারণ তার শরীর তো অনেক আগেই দাহ হয়ে গেছে এবং সরলা দেবীর বডির তো কোনো পোস্টমর্টমও হয়নি, ময়নাতদন্ত হয়নি এবং প্রমাণও নেই। বিকজ আগুনে দাহ করা হলে সেখানে তো আর অ্যাশেস থাকে না, সেই অ্যাশেস তো নদীতে ভাসিয়ে দেওয়া হয়, এটা হিন্দু মতে নিয়ম। তো সেই হিসাবে এখানে আর কোনো প্রমাণ নেই। কিন্তু পুলিশ যদি কোনোভাবে এই কমলাকান্তের মৃত্যুর সাথে সরলা দেবীর মৃত্যুর রিলেট করতে পারে, তার মেডিকেল যে রিপোর্টগুলো আছে সেইগুলোকে সেম টু সেম ম্যাচ করতে পারে, তাহলে হয়তো এই কাজল দেবী এবং হিতেশ জৈনকে এই দুটো খুনের জন্য সাজা দেওয়া যেতে পারে। না হলে একটা খুনে তারা তো সাজা পাবেই পাবে, বিকজ এখানে যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো বেশ সলিড আছে। সো এরকম রিয়েল লাইফ ক্রাইম থ্রিলার স্টোরি বা ঘটনা শুনতে যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন অ্যান্ড বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন। ধন্যবাদ, আবার দেখা হবে।